নমস্কার, সকলকে উৎপল শেডওয়ার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারেতে সিস্টার নিবেদিতার লেখা দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ এই গল্পের দ্বিতীয় পাঠটা, অর্থাৎ আগের ভিডিওতে আমরা প্রথম দুটি প্যারার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছি। যারা সেই ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আজকে আমরা তারপর থেকে, অর্থাৎ 3 নম্বর প্যারা থেকে প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। দেখো, আমরা আগের দিন জেনেছি যে এই গল্পটি নেওয়া হয়েছে সিস্টার নিবেদিতার লেখা। সিস্টার নিবেদিতার আসল নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। সিস্টার নিবেদিতার লেখা দ্য মাস্টার অ্যাজ আই স হিম নামক গ্রন্থ থেকে। এটা হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থে মোট 27টা চ্যাপ্টার আছে। তার মধ্যে এটা হচ্ছে 11th চ্যাপ্টার, 11 নম্বর চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। এবং আগের দুটো প্যারাতে আমরা যেটা জানতে পেরেছি সেটার সামারিটা একটু তোমাদের বলে দিই, যে বিবেকানন্দ জন্ম থেকেই ছিলেন ব্রহ্মজ্ঞানী, মানে নলেজ অফ ট্রুথ, সত্যের জ্ঞান, এবং তিনি বিশ্বাস করতেন পরম ব্রহ্মতে, এবং তিনি ছিলেন ব্রহ্ম সমাজের সদস্য, মূর্তি পূজায় বিশ্বাস করতেন না। কিন্তু আবার আমরা জানতে পেরেছি তিনি যখন ভারতে থাকতেন সবসময় তার মুখে মা কালীর নাম লেগে থাকতো। মোটামুটি এটুখানি ছিল মূল বিষয়, যেটুখানি আমরা পড়েছিলাম। আজকে তারপর থেকে আমরা পড়ব। হি হ্যাড এ হোল হার্টেড কন্টেম্পট, তার ছিল প্রচণ্ড একটা ঘৃণা, ফর হোয়াট হি রিগার্ডেড অ্যাজ স্কিমিসনেস অর মকিসনেস, যেটাকে তিনি মনে করতেন খুঁতখুঁতে স্বভাব অথবা ন্যাকামো। দেখো, স্কিমিসনেস মানে হচ্ছে খুঁতখুঁতে স্বভাব, যে কোনো কিছুতে খুঁতখুঁত করা, আর মকিসনেস মানে ন্যাকামো। মানে বলতে চেয়েছেন বর্তমান সমাজে যে আমরা পূজা অর্চনাগুলো করি, পূজা দিই, সেখানে কিন্তু ভক্তির থেকে বেশি আছে মকিসনেসটা, ন্যাকামোটা বেশি, দেখানোটা বেশি আছে, ভক্তির অভাবটা আছে। ভক্তির পরিবর্তে লোক দেখানো জিনিস, ন্যাকামোটা বেশি, যেটাকে বিবেকানন্দ প্রচণ্ড ঘৃণা করতেন। হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি, তিনি সামান্য কয়েকটা শব্দ ব্যয় করেছিলেন আমার জন্য। দেখো, কখন ব্যয় করেছিলেন পরীক্ষায় পড়বে। হোয়েন আই কেম টু হিম উইথ মাই ডিফিকাল্টিজ, যখন আমি তার কাছে এসেছিলাম, মানে বিবেকানন্দের কাছে এসেছিলাম, উইথ মাই ডিফিকাল্টিজ অ্যাবাউট অ্যানিম্যাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল, যে মন্দিরে পশু বলির ব্যাপারে আমার আপত্তির কথা জানাতে। যখন আমি মন্দিরে পশু বলির ব্যাপারে আপত্তির কথা জানালাম, তখন তিনি আমার ক্ষেত্রে কয়েকটা শব্দ মাত্র ব্যয় করেছিলেন, মানে আমাকে উদ্দেশ্য করে মাত্র কয়েকটি শব্দ ব্যয় করেছিলেন। হি মেড নো রেফারেন্স, তিনি কোনো যুক্তি দেখালেন না। অ্যাজ হি মাইট হ্যাভ ডান, তিনি দেখাতে পারতেন। তাহলে লেখিকা বলছেন বিবেকানন্দ কোনো যুক্তি দেখালেন না যে অ্যানিম্যাল স্যাক্রিফাইসের ভালো দিক বা খারাপ দিক, বা কেন করা হয় বা কেন করা উচিত নয়, সে ব্যাপারে তিনি কোনো যুক্তি দেখালেন না। এবং তিনি বলছেন যে তিনি দেখাতে পারতেন অনেক যুক্তি। টু দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ আস লাউডলি অ্যাজ উই মেট অ্যাটাক দিস, ঘটনাটা হচ্ছে যে আমাদের বেশিরভাগ জনই খুব উচ্চকণ্ঠে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করি। এখানে এটাকে আক্রমণ করি বলতে কোনটা, পশু বলিটাকে আক্রমণ করি, পশু বলির বিরুদ্ধে চিৎকার করে প্রতিবাদ করি। তাই তিনি বলছেন তিনি এই ব্যাপারে বিরুদ্ধাচরণ করতেই পারতেন, কোনো যুক্তি দেখাতে পারতেন, কিন্তু দেখাননি। হ্যাভ নো হেজিটেশন, দেখো আবার কি বলছেন সিস্টার নিবেদিতা, যে আমরা যারা এই পশু বলির ব্যাপারে খুব উচ্চ কণ্ঠে জোর গলায় প্রতিবাদ করি, হ্যাভ নো হেজিটেশন, তাদেরই কোনো ইতস্তত থাকে না, তাদের কোনো রকম ইতস্তত বোধ হয় না। ইন অফারিং অ্যানিম্যাল স্যাক্রিফাইস টু আওয়ার সেলফ, নিজেদের জন্য পশু হত্যা করতে, যে আমরা যখন নিজেদের জন্য পশু হত্যা করি, নিজেদের খাবার জন্য পশু হত্যা করি দৈনন্দিন জীবনে, তখন কিন্তু আমরা কোনো রকম হেজিটেট করি না, ইতস্তত করি না। কিন্তু মন্দিরে পশু বলির ব্যাপারে আমরা কিন্তু অনেকেই জোর গলায় তার বিরুদ্ধে উচ্চকণ্ঠে প্রতিবাদ করি। এবং বলতে চাইছেন যে বিবেকানন্দ মনে করলেই কিন্তু তার বিরুদ্ধে বলতে পারতেন, যুক্তি দেখাতে পারতেন, কিন্তু তিনি সেটা দেখাননি। হি অফার্ড নো আর্গুমেন্ট, তিনি কোনো রকম যুক্তি দেখালেন না। অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান, যেটা তিনি খুব সহজেই করতে পারতেন। রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অফ দ্য বুচার অ্যান্ড দ্য স্লটার হাউস আন্ডার দ্য মডার্ন সিস্টেম, যে আধুনিক প্রথার নামে, বর্তমান সমাজে আধুনিক প্রথার নামে কসাই বা কসাইখানার যে অবনমন ঘটেছে, সে ব্যাপারে তিনি কিন্তু মনে করলেই যুক্তি দেখাতে পারতেন। হোয়াই নট এ লিটিল বার্ড টু কমপ্লিট দ্য পিকচার ওয়াজ হিজ অনলি ডাইরেক্ট রিপ্লাই টু মাই অবজেকশনস, বরঞ্চ তিনি আমার এই অভিযোগের উত্তরে শুধুমাত্র একটি ছোট কথা বললেন। কি কথাটা? হোয়াই নট এ লিটিল বার্ড টু কমপ্লিট দ্য পিকচার, ছবিটাকে সম্পূর্ণ করার জন্য না হয় একটু রক্তপাতই ঘটল, যে শুধুমাত্র এটুখানেই বলেছিলেন, আর তিনি কোনো কথা বা বাক্য ব্যয় করেননি এর পেছনে।
অ্যান্ড ইট ওয়াজ উইথ কনসিডারেবল ডিফিকাল্টি, আর অনেক কষ্টে, দ্যাট আই ইলিসিটেড ফ্রম হিম, আমি তার কাছ থেকে বের করতে পেরেছিলাম, জানতে পেরেছিলাম, অ্যান্ড ফ্রম অ্যানাদার ডিসাইপল অফ শ্রী রামকৃষ্ণ, এবং রামকৃষ্ণদেবের অন্য আরেকজন শিষ্যর থেকে, সিটিং নিয়ার, যারা পাশাপাশি বা কাছাকাছি বসেছিলেন। তাহলে একদিন বিবেকানন্দ এবং রামকৃষ্ণদেবের আরেকজন শিষ্য পাশাপাশি বসেছিলেন, তাদের কাছ থেকে লেখিকা বলছেন অনেক কষ্ট করে আমি জানতে পেরেছিলাম দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস অফ দ্য মোর অস্ট্রি সাইড অফ কালী ওয়ার্শিপ, যে কালী পূজার কঠোর বা উচ্চাঙ্গ কালী পূজার প্রকৃত নিয়মগুলো সম্পর্কে, যে উচ্চাঙ্গ বা কঠোরভাবে কালী পূজা করার যে নিয়মগুলো, সেগুলো আমি কিন্তু খুব কষ্ট করে একদিন বিবেকানন্দ এবং তার পাশে বসে থাকা রামকৃষ্ণদেবের আরেকজন শিষ্যর কাছ থেকে জানতে পেরেছিলাম। দ্য সাইড হুইচ হ্যাজ ট্রান্সেন্ডেড দ্য স্যাক্রিফাইস অফ আদার্স, এই দিকটা যেটা অতিক্রান্ত করেছে অন্যের সমস্ত রকম ত্যাগকে, বলিদানকে, যেখানে কিন্তু অন্যের বলিদানের থেকে অনেক বেশি কিছু বলা ছিল, তিনি যেটা বলেছিলেন কালী পূজার কঠোরতম দিকটার ক্ষেত্রে। হি টোল মি, তিনি আমাকে বলেছিলেন, হাউএভার যাই হোক, দ্যাট হি হ্যাড নেভার টলারেটেড, তিনি কখনো সহ্য করেন না, কখনো সহ্য করতেন না, মেনে নিতেন না, দ্য ব্লাড অফারিং, এই রক্তপাতকে। কিসের রক্তপাত? কমনলি মেড টু দ্য ডেমন্স হু অ্যাটেন্ডেড অন কালী, কালীর যারা সঙ্গী অর্থাৎ অনুচর ভূতপেতদের উদ্দেশ্যে, যে কালীর অনুচর ভূতপেতদের উদ্দেশ্যে যে ব্লাড অফারিং, রক্তপাত ঘটানো হয়, সেটা তিনি কোনোদিনও টলারেট করতেন না, সহ্য করতেন না বা মেনে নিতেন না। দিস ওয়াজ সিম্পলি ডেভিল ওয়ার্শিপ, এটা বলতে গেলে অশুভ শক্তির উপাসনা, অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, আর তিনি এই ব্যাপারটাকে একদম সমর্থন করেন না, তার কাছে অশুভ শক্তির উপাসনার কোনো স্থান ছিল না। হিজ ওন এফোর্ট বিইং কনস্ট্যান্টলি টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস, তার নিজের প্রচেষ্টা ছিল সবসময়, কি সবসময়? টু ব্যানিশ, নির্বাসিত করা, কি নির্বাসিত করা? ফিয়ার অ্যান্ড উইকনেস, ভয়কে এবং দুর্বলতাকে, ফ্রম হিজ ওন কনসাসনেস, তার নিজের অন্তর থেকে, নিজের মন থেকে ভয়কে এবং দুর্বলতাকে দূর করা, এটাই ছিল বিবেকানন্দের অবিরাম প্রচেষ্টা, সবসময়ের প্রচেষ্টা। অ্যান্ড টু লার্ন, এবং শেখা, কি শেখা? টু রেকগনাইজ দ্য মাদার, মায়ের, জগৎজননী মায়ের প্রকাশটাকে, অ্যাজ ইনস্টিংটিভলি, নিজের থেকে। কীরকমভাবে? ইনস্টিংটিভলি মানে হচ্ছে যেটা নিজের থেকে ঘটে, নিজের থেকেই আমাদেরকে বিবেকানন্দ বলতে চাইছেন জগৎজননী মায়ের যে প্রকাশ, সেটাকে আমাদেরকে উপলব্ধি করতে শিখতে হবে। ইন ইভিল, অশুভ শক্তির মধ্যে, টেরর, ভয়ঙ্করের মধ্যে, সরো, দুঃখের মধ্যে, অ্যান্ড অ্যানিহিলেশন, এবং বিনাশের মধ্যে, যে যা কিছু পৃথিবীতে ঘটছে, খারাপ, ভয়ঙ্কর, দুঃখ, বিনাশ, সব কিছুর মধ্যেই মায়ের বা জগৎজননী মায়ের যে প্রকাশ, সেটাকে নিজের অন্তর থেকে উপলব্ধি করতে হবে, উপলব্ধি করতে জানতে হবে। অ্যাজ ইন দ্যাট হুইচ মেক্স ফর সুইটনেস অ্যান্ড জয়, ঠিক যেমনটা ঘটে থাকে সুন্দর মাধুর্যের আনন্দের মধ্য দিয়ে, যা কিছু সুন্দর, যা কিছু আনন্দপূর্ণ, তার মধ্যেও যেমন জগৎজননী মায়ের প্রকাশ আমাদেরকে উপলব্ধি করতে হবে, তেমনি যা কিছু খারাপ, যা কিছু ভয়ঙ্কর, যা কিছু দুঃখজনক, যা কিছু বিনাশকারী, সব কিছুর মধ্যে কিন্তু জগৎজননী মায়ের প্রকাশ দেখা যায়, সেটাকে আমাদেরকে রেকগনাইজ করতে শিখতে হবে, চিহ্নিত করতে, যা উপলব্ধি করতে আমাদেরকে জানতে হবে। ইট ফলোড দ্যাট ওয়ান থিং হি কুড নট অ্যাওয়ে উইথ ওয়াজ, এরপরে তিনি বললেন যে একটা জিনিস তিনি কখনোই সহ্য করতে পারতেন না, ওয়াজ, সেটা ছিল কি? এনি শর্ট অফ ওয়াটারিং ডাউন অফ দ্য গ্রেট কনসেপশন, কোনোভাবেই সেই মহান আদর্শকে ছোট করে দেওয়া, যে তার যে মহান আদর্শ, সেটাকে ছোট করে দেওয়াটাকে তিনি কোনোভাবেই সহ্য করতে পারতেন না। ফুলস, মূর্খ ওরা, হি এক্সক্লেমড ওয়ান্স, একবার জোর গলায় বলে উঠেছিল, অ্যাজ হি ডুয়েল্ট ইন কোয়াইট টক অন দ্য ওয়ার্শিপ অফ দ্য টেরিবল, যখন তিনি একবার আলোচনা করছিলেন কিসের ব্যাপারে? দ্য ওয়ার্শিপ অফ দ্য টেরিবল, ভয়ঙ্করীর পূজা নিয়ে, অন বিকামিং ওয়ান উইথ দ্য টেরিবল, এবং তার সাথে একাত্ম হওয়ার ব্যাপারে, যে কিভাবে আমরা ভয়ঙ্করীর পূজা করব, মা কালীর পূজা করব এবং তার সাথে একাত্ম হব, সেই নিয়ে যখন আলোচনা করছিলেন একদিন, হঠাৎ করে তিনি বললেন, আরে মূর্খ ওরা, ফুলস দে পুট এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স রাউন্ড দাই নেক, আরে মূর্খ ওরা, তারা তোমার গলায় পরায় ফুলের মালা, দায় মানে এখানে মা কালীর কথা বলা হয়েছে, যে তোমার গলাতে ওরা ফুলের মালা পরায়, অ্যান্ড দেন স্টার্ট ব্যাক ইন টেরর, তারপরে আবার তারা ভয় পেয়ে পিছিয়ে আসে, অ্যান্ড কল দ্য মার্সিফুল, তোমাকে আবার বলে কিনা তুমি হলে দয়াময়ী। অ্যান্ড অ্যাজ ই স্পোক, এবং তিনি যখন এসব নিয়ে বলছিলেন, দ্য আন্ডারলাইং ইগোইজম অফ ওয়ারশিপ, আমাদের মনে যে একটা অহং বোধ রয়েছে
কিসের ওয়ারশিপের ক্ষেত্রে, এই পূজা অর্চনার ক্ষেত্রে, দ্যাট ইজ ডিভোটেড টু দ্য কাইন্ড গড। যে আমরা কেবলমাত্র পূজা অর্চনা করে থাকি দয়াময় ঈশ্বর দয়াময়ের ক্ষেত্রে, টু প্রভিডেন্স যিনি পালনকর্তা, দ্য কনসোলিং ডিভিনিটি শোক দুঃখে যার থেকে সান্ত্বনা পাওয়া যায়, উইথাউট এ হার্ট ফর গড ইন দ্য আর্থকোয়েক অর গড ইন দ্য ভলক্যানো, এবং আমাদের মধ্যে ভূমিকম্প বা অগ্নুৎপাতের হিসাবে প্রতীয়মান যে ঈশ্বর, তাকে কোনো রকম ভালোবাসা থাকে না। মানে বলতে চেয়েছেন যে ঈশ্বরের রূপটা দয়াময়, যিনি পালনকর্তা, সুখে দুঃখে যিনি তার যার কাছ থেকে সান্ত্বনা পাওয়া যায়, তাকে আমরা পুজো করি, তার প্রতি আমাদের রয়েছে শ্রদ্ধা ভালোবাসা। কিন্তু যে দেবতা আর্থকোয়েক বা গড অফ ভলক্যানো, অগ্নুৎপাতের দেবতা বা আর্থকোয়েকের দেবতা, তার প্রতি আমাদের কিন্তু কোনো রকম ভালোবাসা থাকে না। সেসব দেবতাগুলোর কিন্তু আমরা পূজা অর্চনাও করি না। ওভারওয়েলম দ্য লিসেনার, এটা মুগ্ধ করেছিল তার শ্রোতাদের এই কথাটা, যে তিনি যখন এই কথাটা বলেন তার শ্রোতারা এই কথাটা শুনে মুগ্ধ হয়েছিলেন। ওয়ান সো দ্যাট সাচ ওয়ারশিপ ওয়াজ অ্যাট বটম, একজন দেখেন যে বা একজন কনসিডার করেন যে এইরকম পূজা অর্চনা হচ্ছে একদম নিম্নমানের, অ্যাট বটম মানে তলানিতে যেটা আছে। অ্যাজ দ্য হিন্দু কলস ইট, যেমনটা হিন্দুরা বলে থাকে, মিয়ারলি শপকিপিং, যে কেবলমাত্র দোকানদারি ছাড়া কিছু নয়। অ্যান্ড ওয়ান রিয়েলাইজ, একজন অবশ্যই উপলব্ধি করবে, দ্য ইনফাইনাইটলি গ্রেটার বোল্ডনেস অ্যান্ড ট্রুথ অফ দ্য টিচিং, যে এই শিক্ষাটা আগের শিক্ষার থেকে বহুগুণ বেশি নির্ভীক এবং সত্য, যে গড ম্যানিফেস্ট থ্রু ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড, যে ভগবানের প্রকাশ মঙ্গল এবং অমঙ্গল সবের মধ্যেই আছে। বা তারা বুঝতে পারলেন মঙ্গলের মধ্যে তার যেমন প্রকাশ আছে ভগবানের বা মা কালীর, তেমনি অমঙ্গলের মধ্যেও সেই একই রকম প্রকাশ রয়েছে। এই শিক্ষাটা আগের শিক্ষার থেকে বহুগুণ নির্ভীক ছিল, সত্য ছিল। ওয়ান স দ্যাট দ্য ট্রু অ্যাটিটিউড ফর দ্য মাইন্ড অ্যান্ড উইল দ্যাট আর নট টু বি ব্যাফেলড বাই দ্য পার্সোনাল সেলফ, মানে এখানে একজন উপলব্ধি করতে পারলেন যে দ্য ট্রু অ্যাটিটিউড ফর দ্য মাইন্ড অ্যান্ড উইল, আমাদের মন বা ইচ্ছা শক্তির যে প্রকৃত উপলব্ধিটা, ইচ্ছা শক্তির যে মনোভাব, দ্যাট আর নট টু বি ব্যাফেলড বাই দ্য পার্সোনাল সেলফ, সেটাকে কখনোই ব্যক্তিগত সত্তার দ্বারা সীমাবদ্ধ করলে চলবে না। যে তাহলে এখানে এক উপলব্ধি করতে হবে, তারা বুঝলেন যে মন ও ইচ্ছা শক্তির প্রতি প্রকৃত মনোভাব, যাকে ব্যক্তিগত সত্তার দ্বারা সীমাবদ্ধ করলে চলবে না, ওয়াজ ইনফ্যাক্ট দ্য ডিটারমিনেশন, যেটা ছিল প্রকৃতপক্ষে দৃঢ় সংকল্প, যা ছিল আসলে একটা দৃঢ় সংকল্প। ইন দ্য স্টার্ন ওয়ার্ডস অফ দ্য স্বামী বিবেকানন্দ, স্বামীজির কঠোর ভাষায়, টু সিক ডেথ নট লাইফ, জীবনকে নয় মৃত্যুকে অনুসন্ধান করতে হবে, মৃত্যুকে খুঁজতে হবে। টু হার্ল ওয়ান সেলফ আপন দ্য সোর্ডস পয়েন্ট, নিজেকে তরবারির মুখে দাঁড় করাতে হবে। টু বিকাম ওয়ান উইথ দ্য টেরিবল ফর এভার মোর, নিজেকে ওই ভয়ঙ্করীর সাথে একাত্ম করে তুলতে হবে। ইট উড হ্যাভ বিন অলটুগেদার ইনকনসিস্টেন্ট উইথ দ্য স্বামীজ আইডিয়া অফ ফ্রিডম, এটা সবসময় স্বামীজির যে স্বাধীনতা সম্পর্কে ধারণা, তার সঙ্গে একটা ইনকনসিস্টেন্ট মানে হচ্ছে অমিল, যেটাকে বলা হয় অমিল ছিল। টু হ্যাভ সট টু ইম্পোজ হিজ ওন কনসেপশন অন এ ডিসাইপেল, তিনি নিজের বিশ্বাস বা ধারণাগুলোকে কখনোই শিষ্যদের উপর জোর করে চাপিয়ে দিতে চাইতেন না। জোর করে চাপালে তিনি মনে করতেন তার স্বাধীনতা খর্ব হবে, তাই তিনি নিজের যে ধারণা, নিজের যে বিশ্বাস, সেগুলো কখনো তিনি তার শিষ্যদের চাপিয়ে দিতেন না। বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ অ্যান এডুকেশনিস্ট হ্যাড, যে অতীত জীবনে একজন শিক্ষাবিদ হিসাবে আমার যেটুখানি অভিজ্ঞতা ছিল, কন্ট্রিবিউটেড টু ইমপ্রেশন মি, তাতে আমি উপলব্ধি করেছিলাম যে অতীত জীবনে যেহেতু আমি একজন শিক্ষিকা ছিলাম, তার থেকে আমি বুঝতে পেরেছিলাম, নাও দ্য নেসেসিটি, এখন প্রয়োজনীয়তাটা, কিসের প্রয়োজনীয়তাটা, অফ টেকিং অন দ্য ইন্ডিয়ান কনসাসনেস, ভারতীয় চিন্তাধারার, যে আমাকেও ভারতীয়দের মতো করে চিন্তা করার অভ্যাস করতে হবে। অ্যান্ড দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি, আর যে ব্যক্তিগত কনফিউশন, পারপ্লেক্সিটি মানে হচ্ছে কনফিউশন, দ্বন্দ্ব, কনফ্লিক্টও বলতে পারো, অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেমোরি অফ দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ, যেটা আমার সংযুক্ত ছিল অমরনাথ যাত্রার সময়, ওয়াজ এ উইটনেস নট টু বি ফরগটেন টু দ্য স্ট্রং প্লেস, সেটা ছিল একটা প্রত্যক্ষ দর্শন, নট টু বি ফরগটেন, যেটা ভুলে যাওয়া চলবে না, টু দ্য স্ট্রং প্লেস হুইচ ইন্ডিয়ান সিস্টেমস অফ ওয়ারশিপ হেল্ড ইন দ্যাট কনসাসনেস, যে ওই ভাবধারায় ভারতের বিভিন্ন উপাসনা পদ্ধতির বিশেষ স্থান আমি লক্ষ্য করেছিলাম, বিশেষ স্থান আমি নিজের চোখে পর্যবেক্ষণ করেছিলাম। যখন আমি অমরনাথ গিয়েছিলাম, অমরনাথ যাত্রা পথে আমি
বেশ কিছু ভারতীয় উপাসনা পদ্ধতি বিষয়ে জানতে পেরেছিলাম এবং সেই উপাসনা পদ্ধতিটা আমাকে বিস্মিত করে তুলেছিল ব্যক্তিগতভাবে। আই সেড মাইসেলফ দেয়ারফর টু এন্টার ইন্টু কালী ওয়ার্শিপ। তাই আমি নিজেকে কালী পূজার যে রহস্য সেটা বোঝবার চেষ্টা করতে লাগলাম, আমি নিজে কালী পূজার রহস্য বোঝার চেষ্টা করতে লাগলাম। অ্যাজ ওয়ান উড সেট ওয়ান সেলফ টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ, যেমন করে একজন একটা নতুন ভাষা শিখতে চাই, যে একজন অন্য ভাষা যখন শিখতে চায়, নতুন একটা ভাষা তার মাতৃভাষা ছাড়া, সে ভাষা শিখতে গেলে সে যেমনভাবে প্রচেষ্টা করে, আমি সেভাবেই কালী পূজার যে রহস্য সেটা বুঝবার চেষ্টা করতে লাগলাম। অর টেক বার্থ ডেলিভারেটলি পারহ্যাপস ইন এ নিউ রেস, অথবা অন্য জাতির মধ্যে জন্মগ্রহণ করতে চেষ্টা করা, যেহেতু আমি ছিলাম বাইরের দেশের মহিলা বলতে চাইছেন তিনি, তাই একজন বাইরের দেশের মহিলা হয়ে ভারতবর্ষে এসে ভারতীয়দের চিন্তাধারা, ভারতীয়দের ভাবধারা আমি শিখতে চেষ্টা করলাম। কিভাবে কালী পূজা করতে হয় বা কালী পূজা করার রহস্যটা কি সেটা আমি জানার চেষ্টা করলাম। কীরকম, যেমন করে একজন ব্যক্তি নতুন ভাষা শেখার ক্ষেত্রে তাকে প্রচেষ্টা করতে হয়, বা একজন ব্যক্তি অন্য জাতির মধ্যে জন্মগ্রহণ করতে চেষ্টা করে, সেই রকম। টু দিস ফ্যাক্ট আই ও ইট, এই ঘটনার ফলে আমি পেরে উঠেছিলাম। কি পেরে উঠেছিলাম? দ্যাট আই ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ মাচ অ্যাজ আই ডিড অফ আওয়ার মাস্টার্স লাইফ অ্যান্ড থট, যে আমি আমাদের প্রভু মালিক স্বামীজির জীবন এবং চিন্তা কিছুটা উপলব্ধি করতে সমর্থ হয়েছিলাম। কারণ আমি নিজে চেয়েছিলাম নিজেকে আসলে একজন ভারতীয় করে তুলতে, তার ভারতীয়দের যে ভাবধারা, ভারতীয়দের যে চিন্তা ভাবনা, ভারতীয়দের যে পূজা অর্চনার অভ্যাস, রীতিনীতি, সেগুলো জেনে নিয়ে তার ফলে আমি স্বামীজিকে, আমাদের গুরুজিকে আরও বেশ কিছু ভালোভাবে উপলব্ধি করতে সমর্থ হয়েছিলাম। স্টেপ বাই স্টেপ, একটু একটু করে, গ্লিমসেস আফটার গ্লিমসেস, পলকের পর পলক, আই বিগ্যান টু কম্প্রিহেন্ড এ লিটিল, আমি শুরু করেছিলাম অল্প অল্প করে উপলব্ধি করতে। অ্যান্ড ইন ম্যাটার্স রিলিজিয়াস, আর ধর্মের ব্যাপারে হি ওয়াজ, তিনি ছিলেন, তিনি বলতে গিয়ে স্বামীজি, দেখো স্বামীজি কীরকম ছিলেন, উইথাউট নোয়িং ইট, অজান্তেই, মানে তিনি জানতেন না, এ বিষয়ে তিনি সচেতন ছিলেন না, এ বর্ন এডুকেটর, একজন জন্মগত তিনি শিক্ষক ছিলেন, যে তিনি একজন জন্মগত শিক্ষক, আজন্ম শিক্ষক। বলতে চাইছেন ধর্মের ব্যাপারে বিবেকানন্দ নিজে জানতেন না যে তিনি আসলে আজন্ম একজন শিক্ষক। হি নেভার চেকড এ স্ট্রাগলিং থট, তিনি কখনোই নিজের মানসিক দ্বন্দ্বটাকে আত্মপ্রকাশ করতে সংবরণ করতেন না, মানে তার মধ্যে যে দ্বন্দ্ব চলছে সেটাকে তিনি কিন্তু প্রকাশ করে দিতেন। বিইং উইথ হিম ওয়ান ডে, একদিন তার কাছে আমি বসে রয়েছি, বা একদিন আমি তার কাছে রয়েছি। হোয়েন অ্যান ইমেজ অফ কালী ওয়াজ ব্রট ইন, তখন একটা কালীর মূর্তি, কালীর প্রতিমাকে নিয়ে আসা হলো। অ্যান্ড নোটিসিং সাম পাসিং এক্সপ্রেশন, আর তার মধ্যে একটা বিশেষ ভাব লক্ষ্য করে, তার মধ্যে বলতে কার মধ্যে, না বিবেকানন্দের মধ্যে, তাহলে বিবেকানন্দের মধ্যে একটা বিশেষ ভাব তিনি লক্ষ্য করতে পেরেছিলেন যখন একটা কালীর প্রতিমাকে, কালীর মূর্তিকে আনা হলো। সেটাকে লক্ষ্য করে আই সাডেনলি সেড, আমি হঠাৎ বলে উঠলাম, পারহ্যাপস স্বামীজি, সম্ভবত স্বামীজি, কালী ইজ দ্য ভিশন অফ শিবা, ইজ সি, যে মা কালী হলেন ভগবান শিবের অন্তর্দৃষ্টির মূর্ত অবয়ব, তাই নয় কি? হি লুকড অ্যাট মি ফর এ মোমেন্ট, তিনি কিছুক্ষণ, কিছু মুহূর্তের জন্য আমার দিকে তাকালেন। ওয়েল ওয়েল, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, হি সেড জেন্টলি, তারপর তিনি শান্তভাবে বললেন, বেশ বেশ, তোমার নিজের মতো করে তুমি এটা প্রকাশ করো, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, তোমার ঠিক নিজের মতো করে। তোমার যদি মনে হয় যে মা কালী হলেন ভগবান শিবের অন্তর্দৃষ্টির মূর্ত অবয়ব, তাহলে তাই নিজের মতো করে তুমি সেটাকে প্রকাশ করো। অ্যানাদার ডে, আর একদিন, হি ওয়াজ গোয়িং উইথ মি টু ভিজিট, তিনি আমার সঙ্গে যাচ্ছিলেন। কোথায় যাচ্ছিলেন? ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর, বৃদ্ধ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কি আমরা সবাই জানি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, জোড়াসাঁকোতে বাস করতেন, যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে যাচ্ছিলেন। দেখো মনে রাখবে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু একজন ব্রহ্ম সমাজের সদস্য ছিলেন, যে তার কাছে যাচ্ছিলেন। ইন দ্য সেক্লুশন অফ হিজ হোম ইন জোড়াসাঁকো, জোড়াসাঁকোই তার নির্জন বাড়িতে। অ্যান্ড বিফোর উই স্টার্টেড, আর আমরা যাত্রা করার আগে, মানে আমরা যখন যাত্রা শুরু করেছিলাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে যাব বলে, তার আগেই হি কোয়েশ্চেন মি অ্যাবাউট এ ডেথ সিন, তিনি আমাকে প্রশ্ন করেছিলেন একটা মৃত্যু দৃশ্য সম্পর্কে। অ্যাট হুইচ আই হ্যাড বিন প্রেজেন্ট দ্য নাইট বিফোর, যে দৃশ্যটার সময় আমি গত রাতে উপস্থিত ছিলাম, যে গত রাতে একটা মৃত্যুর দৃশ্য আমি দেখেছিলাম, সেই দৃশ্য নিয়ে তিনি আমাকে প্রশ্ন করলেন। আই টোল্ড হিম ইগারলি অফ দ্য সাডেন রিয়েলাইজেশন দ্যাট হ্যাড কাম টু মি, আমি তাকে বলেছিলাম খুব আগ্রহের সাথে, যে হঠাৎ উপলব্ধিটা যেটা আমার মধ্যে এসেছিল, দ্যাট রিলিজিয়নস ওয়ার অনলি ল্যাঙ্গুয়েজেস, কি বলেছিলাম, দেখো ধর্ম হলো কেবলমাত্র ভাষা,
অ্যান্ড উই মাস্ট স্পিক টু এ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ। আর আমাদের অবশ্যই মানুষকে তার ভাষায় কথা বলা উচিত। তার মানে যে যে ধর্মের মানুষ তাকে সেই ধর্মের ভাষাতেই কথা বলা উচিত। হিজ হোল ফেস লাইটেড আপ অ্যাট দ্য থট। তার পুরো মুখটা সঙ্গে সঙ্গে উদ্ভাসিত হলো, উজ্জ্বল হয়ে উঠল এই চিন্তাটা শুনে। ইয়েস, হ্যাঁ, হি এক্সক্লেমড। তিনি জোর গলায় বলে উঠলেন যে হ্যাঁ। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান। এবং রামকৃষ্ণ পরমহংস ছিলেন একমাত্র ব্যক্তি হু টট দ্যাট, যিনি এটা শিক্ষা দিয়েছিলেন। যে যিনি এই শিক্ষাটা দিয়েছিলেন সেটা হচ্ছে রামকৃষ্ণ পরমহংস, যে যত মত তত পথ। সেরকম যে ধর্ম হচ্ছে একটা ভাষা, আর প্রত্যেকটা মানুষের উচিত যে যে ধর্মের তার সাথে সে ভাষাতেই কথা বলা, মানে তার সঙ্গে সেরকম ব্যবহার করা, প্রত্যেক ধর্মকে সমান চোখে দেখা, যে কোনো ধর্মকেই নিজের ধর্মকে বড় করে তোলার জন্য অন্য কোনো ধর্মকে ছোট করা উচিত নয়। আর প্রত্যেকের ধর্মই সমান। ধর্ম কখনো মানুষের অমঙ্গলের জন্য নয়, মনে রাখবে ধর্মর কাজই হলো মানুষের মঙ্গল সাধন করা। সে যে ধর্মেই হোক, প্রত্যেক ধর্মই মানুষের মঙ্গল সাধনের জন্যই সৃষ্টি। তাই তিনি বললেন ইয়েস, অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস ছিলেন একমাত্র ব্যক্তি যিনি এই শিক্ষাটা দিয়েছিলেন। হি ওয়াজ দ্য অনলি ম্যান হু এভার হ্যাড দ্য কারেজ। তিনি ছিলেন একমাত্র ব্যক্তি যার ছিল এই সাহস টু সে দ্যাট উই মাস্ট স্পিক টু অল মেন ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। যিনি বলেছিলেন আমাদের অবশ্যই সমস্ত মানুষের সাথে কথা বলা উচিত তাদের নিজেদের ভাষায়, মানে তাদের নিজেদের ধর্ম অনুযায়ী তাদের ধর্মচারণ করতে দেওয়া উচিত, তাদেরকে সেভাবেই আমাদের মেনে চলা উচিত, সেভাবেই আমাদের তাদের সঙ্গে মেলামেশা করা উচিত। ইয়েট দেয়ার কেম এ ডে, তবু একটা দিন এসেছিল, হোয়েন হি ফাউন্ড ইট নেসেসারি, যখন তিনি এটা অনুভব করেছিলেন যে খুবই প্রয়োজন। কি প্রয়োজন? টু লে ডাউন উইথ আনমিস্টেকেবল ক্লিয়ারনেস ইন দ্য ম্যাটার অফ মাদার ওয়ারশিপ, যে মাতৃপূজার ব্যাপারে নিজের অভ্রান্ত অবস্থাটাকে স্পষ্ট করে বোঝানো। যে একটা দিন এলো, তারপরে তিনি তখন নিজের থেকে উপলব্ধি করেছিলেন এটা খুব প্রয়োজন। কি প্রয়োজনটা? না, মাতৃপূজার ব্যাপারে তার নিজের যে অভ্রান্ত অবস্থান সেটাকে স্পষ্ট করা। আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট দ্য কালীঘাট, আমি লেকচার দিতে যাচ্ছিলাম কালীঘাটেতে। অ্যান্ড হি কেম টু ইনস্ট্রাক্ট মি, এবং তিনি এসেছিলেন আমাকে নির্দেশ দিতে, দ্যাট যে ইফ এনি ফরেন ফ্রেন্ডস শুড উইশ টু বি প্রেজেন্ট, যদি কোনো বিদেশি বন্ধুরা আসার ইচ্ছা প্রকাশ করে থাকে, যেই লেকচার শুনতে আসার ইচ্ছা প্রকাশ করে, দে ওয়ার টু রিমুভ দেয়ার শুজ, তাদেরকেও জুতো খুলতে হবে। অ্যান্ড সিট অন দ্য ফ্লোর, এবং তাদেরকেও মেঝেতে বসতে হবে, নিচে বসতে হবে, লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, বাকি শ্রোতাদের মতো। যে সে বিদেশি বলে তখন মনে রাখবে পরাধীন ভারতবর্ষ, তাই বিদেশিরা তখন আমাদের উপরে জোর জুলুম করতো, তারা নিজেদেরকে ভারতীয়দের থেকে অনেক বেশি সুপিরিয়র মনে করতো। তাই তারা কোনো মন্দিরে প্রবেশ করলে বা কোনো ভালো পবিত্র স্থানে প্রবেশ করলে তারা জুতা খুলতো না, এবং যদি সাধারণ মানুষ, দেশের মানুষ নিচে বসতো, তারা তখন চেয়ারে বসে থাকতো। কিন্তু বিবেকানন্দ বললেন যে কোনো বিদেশি বন্ধু যদি আসার ইচ্ছা প্রকাশ করে কালীঘাটেতে তার বক্তৃতা শুনতে বা মায়ের আরাধনা করতে, তাদেরকে অবশ্যই জুতো খুলতে হবে, এবং অন্য সব শ্রোতাদের মতো তাদেরকেও কিন্তু নিচেতেই বসতে হবে। ইন দ্যাট প্রেজেন্স নো এক্সেপশনস ওয়ার টু বি মেড, এই নিয়মের কোনো রকম ব্যতিক্রম হওয়া চলবে না, হেরফের হওয়া চলবে না। আই ওয়াজ মাই সেলফ টু বি রেসপন্সিবল ফর দিস, আমার নিজেকে সেটা দেখার দায়িত্ব নিতে হবে, যে আমাকে দায়িত্ব নিতে হবে। সিস্টার নিবেদিতা বলছেন যে আমাকে দায়িত্ব দিলেন, কোনো বিদেশি বন্ধু এলে তাদেরকে কিন্তু অন্যান্য ইন্ডিয়ানসদের মতো, আমাদের স্বদেশীয় মানুষদের মতো নিচেতেই বসতে হবে এবং জুতা খুলে প্রবেশ করতে হবে। আর এর পুরোপুরি রেসপন্সিবিলিটি, দায়িত্ব হচ্ছে তোমার। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে সিস্টার নিবেদিতার লেখা দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ, এই গল্পের 10 পাতার শেষ পর্যন্ত প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর পরের ভিডিওতে আমরা এই গল্পের বাকি অংশটুকুর প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব, তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবে। আমি এছাড়াও ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে তমরনাথ, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, ওথেলো, ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, এইসব টেক্সটগুলোর প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই সময় মতো দেখে নিও। ভালো থেকো, ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা শেষের অংশটুকুর প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব।